অ্যাজমা এই নামটার সাথে কম বেশি আমরা কিন্তু সকলেই পরিচিত। ছোট থেকে বড় বয়সসীমা না মেনেই কিন্তু এই অ্যাজমা রোগের শিকার হয়েছে অনেকেই। কিন্তু এই অ্যাজমা রোগ থেকে আমরা কিভাবে নিরাময় পেতে পারি এবং যোগা কিভাবে ঠিক এই রোগটা নিরাময় করতে পারি, তাই নিয়ে আজকে আমাদের এই এপিসোড। এবং আজ আমরা চলে এসেছি সাত্ত্বা যোগা স্টুডিওতে এবং আমাদের সঙ্গে রয়েছে শুভাদিত্য গুপ্তা। আপনাকে অনেক অনেক স্বাগত। যে কথাটা আমি বলছিলাম শুরুতে, অর্থাৎ অ্যাজমা কিন্তু কোনো বয়স সীমা মানে না। আর সবচেয়ে বড় যে সমস্যা অর্থাৎ ব্রিদিং প্রবলেম কিন্তু হতে থাকে এটাতে, যার জেরে ছোট থেকে বড় যাদেরই এই রোগের যারাই শিকার হয়েছে তারা কিন্তু বহু কাজ আছে যা করতে পারে না। ঠিক কি কি বডিতে তাদের এফেক্ট ফেলে এই অ্যাজমা, এবং একই সঙ্গে যোগা কিভাবে সেই ব্যাধিটাকে খুব দ্রুত নিরাময় করতে পারে। অ্যাজমা আজকের দিনে আমরা দেখছি করোনার পর থেকে বলতে পারি বা তার কিছুটা আগে থেকে একটা ভীষণ কমন ডিজিজ হিসেবে দেখা যাচ্ছে। বাচ্চাদেরও আমরা দেখছি, বয়স্ক লোকদের হচ্ছে। তার একটা কারণ তো নিশ্চয়ই পলিউশন, কিন্তু তাছাড়া আমাদের লাইফস্টাইল প্রবলেমও কিন্তু এই অ্যাজমার জন্যে দায়ী। তো আমরা এই অ্যাজমা ট্রিটমেন্টের কথা যেটা বলছে রিঙ্কি, যোগের মাধ্যমে অ্যাজমার সমস্যা কিন্তু আমরা কমিয়ে আনতে পারি। যাদের প্রচণ্ড বেশি সমস্যা আছে, যাদের অল্প সমস্যা আছে, তারা একদম কিন্তু সুস্থ জীবন যাপন করতে পারে। তাই যোগের রোল সেটা আছে অ্যাজমায়। যাদের এরকম অ্যাজমায় বা সিওপিডি যেটা বলে আর কি, তো সেরকম সমস্যায় ভুগছেন যারা, তারা যদি যোগের পথে আসেন তারা কিন্তু এই সমস্যা থেকে একদম সুস্থ হয়ে যাবে। এই যোগা দ্বারা কিন্তু একেবারে সুস্থ হওয়া সম্ভব এই অ্যাজমার ক্ষেত্রে। এবং লাইফস্টাইলের কথাটা আপনি বলছিলেন, অর্থাৎ এই লাইফস্টাইল ঠিক কতটা ডিপেন্ড করছে মানে অ্যাজমা হওয়ার ক্ষেত্রে। কারণ ছোটদেরও হয়, ছোটদের লাইফস্টাইলে কিন্তু তেমন আমরা খুব একটা দেখি না, বা বড়দের আমাদের যে লাইফস্টাইল তার তুলনায় ছোটদের লাইফস্টাইল কিন্তু খুবই সাধারণ, কিন্তু আমরা অনেক সময় দেখি যে ছোটদেরও এই অ্যাজমা রোগের শিকার হতে হচ্ছে। তার কারণ কি? ছোটদের ক্ষেত্রে ঠিক কোন কোন যোগাগুলি করলে তারা লাভবান হবে, এবং বড়দের ক্ষেত্রে ঠিক কোন কোন যোগাগুলি আছে যেটা করলে তারা লাভবান হতে পারে? ছোট বাচ্চাদের অ্যাজমা কিন্তু আজকাল ভীষণ কমন হয়ে যাচ্ছে। এবার তুমি সঠিকভাবে যে এই প্রশ্নটা করলে, হয়তো বাচ্চাদের সেরকম কোনো লাইফস্টাইল প্রবলেম আমরা দেখতে পারি না, কিন্তু বুঝতে হবে অনেক বাচ্চা ছোটবেলা থেকে এটা নিয়ে জন্মাচ্ছে, বা তাদের হয়তো অল্প বয়সে এটা শুরু হচ্ছে। তার কারণ মায়েদের একটু সচেতন হতে হবে, বাবাদের একটু সচেতন হতে হবে যে একটা সন্তানের জন্মের আগে বাবা মার হেলথ কন্ডিশন কেমন ছিল সেটার উপরে কিন্তু নির্ভর করবে যে বাচ্চাটা কতটা সুস্থ থাকবে এবং কি কি ডিজিজ সে নিয়ে জন্মাচ্ছে। জেনেটিক্যালি যদি আমাদের কিছু ডিজিজ থাকে, সেটা কিন্তু যদি ব্যাড লাইফস্টাইল হয় সেটা বেড়ে যায়। আর আজকাল বাচ্চাদেরও আমরা অনেক সময় দেখছি যে প্রচুর ফাস্ট ফুড তারা খাচ্ছে, হয় পলিউশনে এক্সপোজড হচ্ছে। বাচ্চাদের আজকাল ছোট ছোট ফ্ল্যাট, ছোট ছোট পরিবার, তার জন্যে এক্সারসাইজের খুব অভাব। বাচ্চারা, একটা ছোট্ট শিশু যেরকম ছোটাছুটি করতে পারে, ছোটাছুটি করা দরকার তার সুস্থ থাকার জন্য, সেটা হয়তো তারা করছে না। এখানেই যোগের রোলটা চলে আসে, যারাই অ্যাজমায় ভুগছেন, বাচ্চা বড় প্রত্যেকের জন্যে। যে যোগের যদি আমরা অভ্যাস করি তাহলে প্রিভেন্টিভ, এটা যাদের হয়নি তাদের হবে না, এবং যাদের হয়েছে অল্প যদি থাকে তারা একদম সুস্থ হয়ে যাবেন। তাদের কোনো রকম ওষুধও হয়তো পরবর্তীকালে খেতে হবে না। আর যারা কোনো রকম মেডিসিন ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন, ইনহেলার নিতে হচ্ছে, তাদের কিন্তু ধীরে ধীরে অভ্যাস করতে করতে আমরা দেখব হয়তো মেডিসিন ইউজ কমে আসবে। সেটা ডিসিশন ডাক্তারবাবুরা নেবেন, ওষুধের ডিপার্টমেন্টটা তাদের, কিন্তু আপনাকে একটা সুস্থ জীবন মানে দেয়া, গিফট করার কাজটা কিন্তু আমাদের। যেমনটা আপনি বললেন যে ডাক্তারেরা তো রয়েছে, অর্থাৎ চিকিৎসা কিন্তু আমাদের সকলেরই প্রয়োজন, এবং যোগাও কিন্তু আপনার চিকিৎসারই কাজ করবে, যেমনটা আপনি বললেন। এবং একই সঙ্গে আমি জানতে চাইবো এই যে ছোটদের বা বড়দের ক্ষেত্রে যোগাটা কিভাবে করলে, বা স্পেসিফিকভাবে কোন কোন যোগাগুলি করলে, বা লাইফস্টাইলে স্পেসিফিকভাবে কোন কোন চেঞ্জেসগুলি আনলে যাদের হয়নি এই অ্যাজমা তাদের হবে না, এবং যাদের হয়েছে তারা খুব দ্রুত নিরাময় পাবে? অ্যাজমা যে কোনো বয়সের মানুষের হতে পারে, কিন্তু আমরা সাধারণত দেখি ছোটদের বা একটা বয়সের পরে আফটার 40-45 এটা খুব কমন হয়ে গেছে। তো লাইফস্টাইল চেঞ্জেস প্রথমে বলি যেগুলো আমাদের করতে হবে। যারা বড়, তারা যারা স্মোক করেন বা কোনো রকম ইনটক্সিকেন্টস নেন, সেগুলো একদম বন্ধ করতে হবে।
প্রপার আপনার ইটিং হ্যাবিটস করতে হবে, ঠিক সময়ে খাওয়া এবং ঠিক নিউট্রিশিয়াস ফুড খাওয়া, রেগুলারলি যোগের অভ্যাস, আর দিনে একবার বা দুবার, সেটা ডিপেন্ড করবে আপনার ডিজিজের ওপরে। যদি এটা প্রিভেন্টিভ হিসেবে ইউজ করেন, যে আপনার এখনও অ্যাজমা নেই, আপনি সেটাকে ভবিষ্যতে আটকাতে চান, আপনার ফ্যামিলিতে আছে, বা আপনি মাঝে মধ্যেই সর্দি কাশি লাগছে, তাহলে দিনে একবার করে যোগের অভ্যেস। আর যদি অ্যাজমা হয়ে গিয়ে থাকে অলরেডি, তার জন্য ওষুধ খেতে হচ্ছে, বা ফ্রিকুয়েন্টলি আপনার এরকম শ্বাসকষ্ট হচ্ছে, সর্দি কাশির সমস্যা হচ্ছে, তাহলে দিনে দুবার করে যেভাবে আমরা বলে দেব সেই অভ্যাসগুলো যদি করতে পারে, যোগের আসন, প্রাণায়াম, ধ্যান, এইগুলোর অভ্যেস করলে আস্তে আস্তে কিন্তু অ্যাজমার সমস্যা থেকে ধীরে ধীরে সে বেরিয়ে আসতে পারবে এবং সুস্থ জীবনযাপন করতে পারবে। আমাদের এখানে বহু এরকম পেশেন্ট এসেছেন যারা হয়তো এই সিওপিডি সমস্যায় ভুগে একদম আইসিইউতে চলে গেছিলেন। আপনারা ইউটিউবে তাদের রিভিউজ দেখতে পারবেন, আমাদের চ্যানেলে, আর গুগলেও তাদের রিভিউজ পাবেন। তো তারা হয়তো আইসিইউতে ছিল এরকম বহুদিন, বাড়িতে অক্সিজেন সিলিন্ডার রাখতে হতো পরবর্তীকালে বাড়িতে আসার পরে। তারপরে তারা যোগের অভ্যেসে এসে ধীরে 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 6-7 মাস যোগের অভ্যেস করার পরে, কেউ 1 বছর করার পরে, তারা কিন্তু এখন একদম সুস্থ জীবনযাপন করছে। এবার যাদের অল্প মানে সবে শুরু হয়েছে সমস্যাটা অল্প, এখনও সেরকম বেশি নয়, হয়তো ইনহেলার নিতে হচ্ছে, কোনো ওষুধ খেতে হচ্ছে, তারা এক্ষুনি ওষুধ বন্ধ করবেন না। তারা আগে যোগের অভ্যাস শুরু করুন, আগে লাইফস্টাইল পরিবর্তনগুলো শুরু করুন, প্রপার ডায়েট, প্রপার এক্সারসাইজ, যোগের অভ্যেস, প্রাণায়াম, ধ্যান, এইগুলো শুরু করুন। ধীরে ধীরে যখন দেখবেন সমস্যা কমছে, তখন আস্তে আস্তে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সমস্ত চেক আপ করে ধীরে 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 আপনি টেপার অফ করতে পারেন মেডিসিন বা আপনার ইনহেলার। এরকম বহু মানুষের হয়েছে, আপনার তাদের রিভিউজ আছে, তারা আমাদের এখানে আসলেও দেখা হবে আপনাদের সাথে। তাই আপনারও হবে, ভয় পাওয়ার কিছু নেই। এরকম নয় যে এই অসুখটা হলে আর আমরা সারবই না, সুস্থ হব না, কিন্তু আমাদের প্রত্যেকের সচেতন থাকতে হবে। তার জন্যই আমাদের এই এপিসোডগুলো করা, যে সচেতনতা যাতে সমাজে ছড়িয়ে পড়তে পারে, তাহলে কিন্তু আমরা প্রথম এই অসুখটাকে হওয়ার আগেই এটাকে আমরা আটকাতে পারবো। এখানে আমি জানতে চাইবো, এই যে ভয়ের কথাটা আপনি বললেন, অর্থাৎ অনেক বাবা মার মনে কিন্তু ভয় থাকে, বাচ্চাদের যেহেতু অ্যাজমা হলে একটা ব্রিদিং প্রবলেম দেখা দেয়, সেই ব্রিদিংয়ের ক্ষেত্রে কি এক্সারসাইজ কোন লেভেল পর্যন্ত করাটা প্রয়োজন, বা কোন লেভেলে গিয়ে সেটা বন্ধ করতে হবে? কারণ আমরা অনেক সময় দেখেছি যোগা বা এক্সারসাইজের ক্ষেত্রে আমাদের ব্রিদিং প্রবলেম হয়, বা অ্যাজমার ক্ষেত্রে যে ব্রিদিং প্রবলেমটা হচ্ছে, তার জন্য ঠিক কোন কোন স্পেসিফিক যোগা বা এক্সারসাইজগুলি করা উচিত? তো যাদের অ্যাজমা আছে, সে বাচ্চাদের যদি থাকে, প্রথমে বলি বাচ্চারা তখনই এক্সারসাইজ করবে, যোগা করবে যদি তারা ফ্যামিলিতে দেখে। তো আমরা আজকাল বেশিরভাগই দেখি বাবা মারা নিজেরা করে, তারা নিজেরা কিছু করতে চায় না, কিন্তু বাচ্চাকে একটা যোগা ক্লাসে এনে বা বাচ্চাকে কোথাও একটা ভর্তি করে দিতে চায়। কিন্তু এটা বুঝতে হবে, বাচ্চা এগুলো কখনোই শিখবে না যতক্ষণ না সে ফ্যামিলিতে দেখবে। 1 ঘন্টা 1 সপ্তাহে এসে ক্লাস করলে কোথাও সে কিছুই শিখবে না। তাই বাড়িতে বাবা মার অ্যাক্টিভ হতে হবে। বাবা মা যদি রেগুলার এক্সারসাইজ করে, রেগুলার যোগের অভ্যেস করে, রেগুলার প্রাণায়াম করে, একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করে বাড়ির মধ্যে, তখন বাচ্চা অটোমেটিক সেটা ধীরে 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 শিখবে, তার অসুখ বিসুখ কম হবে। আজকাল এত অসুখ বিসুখের কারণই হচ্ছে বাবা মাদের লাইফস্টাইল খারাপ, তার জন্য বাচ্চাদের লাইফস্টাইল খারাপ। আস্তে 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 তারা সারাক্ষণ জাঙ্ক ফুড খাচ্ছে নিজেরা, তারা হেলদি খাবার খাচ্ছে না, তারা লেথার্জিক বসে থাকে, এক্সারসাইজ করে না। একটা বাচ্চা যতটা মুভমেন্ট দরকার সেরকম করে না, স্ট্রেস, চেঁচামেচি, ঝগড়াঝাটি করে বাড়িতে, তার থেকে আস্তে আস্তে ডিজিজ ক্রপ ইন করছে আমাদের শরীরে। তো বাচ্চারা তখনই সুস্থ থাকবে যখন বাবা মা নিজেরা সুস্থ লাইফস্টাইল লিড করবে, সেটা দেখেই বাচ্চারা শিখবে। আর দ্বিতীয় প্রশ্ন তুমি যেটা করলে, যখন আমাদের ব্রিদিং প্রবলেম হচ্ছে সেই সময় আমরা এক্সারসাইজ করব না, সেই সময় আমাদের মেডিসিনই নিতে হবে যদি ব্রিদিং প্রবলেম খুব বেশি থাকে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমাদের অ্যাপ্রোচটা, আজকাল মডার্ন মেডিসিন কি করে, যে কোনো প্রবলেমকে আমাদের একটা ইমিডিয়েট কিওর দেয়, কিন্তু প্রবলেমটাকে রুট থেকে সারানোর জন্যে আমাদের কিন্তু এই যোগের অভ্যেস আসতে হবে, কারণ সেটা আমাদের শরীরকে ভেতর থেকে সারায়। তাই আমি মাঝে মধ্যেই বলে থাকি, যোগা ডাজন্ট কিওর এনি ডিজিজ, ইট প্রমোটস গুড হেলথ। তাই এই গুড হেলথকে প্রমোট করলে অটোমেটিক কিন্তু ডিজিজ কমতে থাকে। তো একদিকে আমাদের যখন খুব বেশি ব্রিদিং প্রবলেম যাদের আছে, তাদের তখন এক্সারসাইজ না করে তাদের মেডিসিন নিতে লাগবে। তার সাথে সাথে যোগের অভ্যেস, আমি বারবার যেরকম বলি, কোনো কোয়ালিফাইড টিচারের কাছে গিয়ে কতটা করতে হবে, কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, সেটা জানতে হবে। আজকাল বেশিরভাগ হচ্ছে আমরা সেলফ মেডিকেশনের মতো সেলফ ট্রিটমেন্ট করছি যোগা, নিজে নানান রকম ইউটিউব চ্যানেল দেখে, বই পড়ে, এই করে সেই করে করতে গিয়ে নিজেরা অসুস্থ হয়ে পড়ব। কারণ একজন এক্সপার্ট যে পড়াশুনো করে এসেছে এই বিষয়ে, সেই জানবে
যে কোন সময় আমার কোনটা কতটা করা দরকার। ঠিক একটা মেডিসিনের ডোজের মতো আমরা কিন্তু এই থেরাপিটিক যোগায়, যেটা আমাদের এখানে করা হয় অ্যাজ আ থেরাপি, কোনো ডিজিজে যোগের আমরা এক্সারসাইজগুলো দিয়ে থাকি, আসন বলো, প্রাণায়াম বলো। প্রাণায়ামে অত্যন্ত উপকার হয় অ্যাজমার ক্ষেত্রে, একদম ব্রিদিং প্রবলেম ধীরে 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 কমে আসে, কিন্তু সময় লাগবে, কতটা করতে হবে, কখন করতে হবে, এইগুলো একজন এক্সপার্টই বলতে পারে। এবং এইগুলো ভ্যারি করে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, তার বয়স কীরকম, তার কীরকম অবস্থা, কোন স্টেজে আছে প্রবলেমটা, সেইগুলো হিসেবে। এটার কোনো জেনারেল রুল হতে পারে না। তার জন্যে যখনই আপনারা মনে করছেন যে যোগের অভ্যেস করবেন, কোনো এক্সপার্টের পরামর্শ নিয়েই যদি কোনো ডিজিজ থাকে তাহলে সেইভাবেই যোগের অভ্যাস শুরু করবেন। তাহলে আজকে আমরা জেনে নিলাম, অর্থাৎ এই যে অ্যাজমা, এই অ্যাজমা থেকে দ্রুত নিরাময় পেতে ঠিক কোন কোন যোগাগুলি করতে হবে, কিভাবে নিজেদের লাইফস্টাইলগুলিকে চেঞ্জ করতে হবে, সেটাও কিন্তু আজকে আমরা জেনে নিলাম। এবং অবশ্যই এক্সপার্টের পরামর্শ নিয়েই কিন্তু এগোবেন। তার জন্য আপনাদের অবশ্যই চলে আসতে হবে সাত্ত্বা যোগা স্টুডিওতে।